পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল ও হামাস। এদিকে রাফা ক্রসিং আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিরা এটি ব্যবহার করতে পারবেন, তবে ত্রাণ পরিবহনে ক্রসিংটি ব্যবহার করা যাবে না। হামাসের হাতে এখনও ইসরায়েলের কয়েকজন জিম্মির মরদেহ রয়ে গেছে। এটি নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাপোড়েন বাড়ছে। ইসরায়েল সরকারের মুখপাত্র শোস বেদ্রেসিয়ান বলেছেন, ইসরায়েল চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং চুক্তির বাধ্যবাধকতা মেনে চলছে। হামাসের হাতে এখনও ১৯ জিম্মির মরদেহ রয়েছে। দেরি না করে সেগুলো হস্তান্তর করতে হবে বলে জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি রক্ষা করতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এই বিষয়ে পদক্ষেপ নেবে। অন্যদিকে হামাসের এক জ্যেষ্ঠ নেতা দাবি করেছেন, গত শুক্রবার থেকে ইসরায়েল গাজায় অন্তত ২৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্য দিয়ে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় টেলিভিশন আল ইখবাইরহার প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, বিস্ফোরণটি দেইর ইজ জোর এবং মায়াদিন শহরের মধ্যবর্তী সড়কে ঘটে, তবে নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করে জানানো যায়নি। তবে বলা হয়েছে, বাসটি একটি তেল স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের বহন করছিল। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, তবে ওই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ২০১৯ সালে পরাজিত ইসলামিক স্টেট যোদ্ধাদের স্লিপার সেলের সক্রিয়তার জন্য পরিচিত। আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে অন্তত ৫০ জনকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশ সীমান্ত দিয়ে তারা প্রবেশের চেষ্টা করছিল। নিহতদের ভারতীয় প্রক্সি ফিতনা ই খারিজি হিসেবে অভিহিত করেছে সূত্রটি। তিনি বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে এই ব্যক্তিরা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। খাইবার পাখতুনখোয়ার মোহাম্মদ বিভাগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। ওই সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, যা কয়েক ঘন্টা স্থায়ী হয়। এই অভিযানের আগে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্ন বিভাগে গত ১৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে ৪ বছর পর ভারত সফর করছে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন আফগান প্রতিনিধি দল। মুত্তাকির এই সপ্তাহব্যাপী সফরকে বলা হচ্ছে যুগান্তকারী। বিশ্লেষকদের মতে, তালেবান নেতৃত্বকে আতিথ্য জানিয়ে ভারত আসলে তালেবান সরকারকে বৈধতা এবং কার্যত স্বীকৃতি দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি আশা করছে তালেবানের কাছ থেকে, আর তালেবানের লাভই বা কোথায়? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ভূ-রাজনৈতিক কূটনীতিতে কখনো কোনো দেশ কারো বন্ধুতে পরিণত হয়, আবার মুহূর্তেই সম্পর্ক বদলে যায় শত্রুতায়। দৃষ্টিভঙ্গি ও সম্পর্কের এমন কৌশলগত পরিবর্তনের সবশেষ উদাহরণ ভারত ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে সম্পর্ক। গত সপ্তাহে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন আফগান প্রতিনিধি দল ভারত সফরে আসে। ভারতে তালেবানের কোনো নেতার এটাই প্রথম সরকারি সফর। জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় থাকা মুত্তাকি বিশ্ব সংস্থার অস্থায়ী ভ্রমণ ছাড়পত্র নিয়ে ভারতে এসেছেন। মুত্তাকি ভারতকে ঘনিষ্ঠ বন্ধু বলে আখ্যা দেন। এক যৌথ বিবৃতিতে নয়াদিল্লি ও তালেবান জানায়, তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে ও নিয়মিত আলোচনায় থাকবে। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক ভূ রাজনৈতিক পুনর্বিন্যাস দিল্লিকে সম্পর্কের পরিবর্তন আনতে বাধ্য করেছে। তালেবানের সঙ্গে ভারতের এই সম্পর্ক পুনঃস্থাপনের কারণ, নয়াদিল্লি আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব মোকাবেলা করতে চাইছে। তবে কিছু বিশ্লেষকের মতে, তালেবান নেতৃত্বকে আতিথ্য জানিয়ে ভারত আসলে তালেবান সরকারকে বৈধতা ও কার্যত স্বীকৃতি দিচ্ছে। এর মধ্য দিয়ে আফগান তালেবান প্রশাসন যেমন তাদের কূটনৈতিক বৈধতা বাড়ানোর পথে আরেক ধাপ এগিয়েছে, তেমনি অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করছে। এছাড়া ভারতের সঙ্গে গভীর সম্পর্ক আফগানিস্তানের জন্য বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন সুযোগ খুলে দিতে পারে। দুই দেশের বার্ষিক বাণিজ্য ইতিমধ্যেই প্রায় $900 মিলিয়ন পৌঁছেছে। তাই বিশ্লেষকদের মতে, এই পরিবর্তিত আঞ্চলিক প্রেক্ষাপটেই ভারত এখন মুত্তাকিকে স্বাগত জানিয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।
বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা একটি গ্রামকে মুক্ত করতে চালানো অভিযানে পাপুয়ার 14 বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সেনাবাহিনী। পরে গ্রামটির বাসিন্দারা সেনা সদস্যদের সাদরে বরণ করে নিয়েছে বলেও তারা দাবি করেছে। মঙ্গলবার রাতে ইন্দোনেশিয়ার সেনারা পাপুয়ার সোয়াঙ্গামা গ্রামে অভিযান শুরু করে। বুধবার ভোরের দিকে বিচ্ছিন্নতাবাদীদের আনুমানিক 30 যোদ্ধার সাথে তাদের গোলাগুলি শুরু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন স্থানীয় এক সামরিক কর্মকর্তা। বিবৃতিতে জানানো হয়, গ্রামটি পুরো নিয়ন্ত্রণ পেতে বুধবার দুপুর হয়ে যায়। 14 বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা নিহত হয়, বাকিরা অস্ত্র ও সরঞ্জাম ফেলে কাছের জঙ্গলে পালিয়ে যায়। 1969 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে এক ভোটের মাধ্যমে নেদারল্যান্ডসের কাছ থেকে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে যায় পাপুয়া। তারপর থেকে সেখানে স্বাধীনতাকামী ফ্রি পাপুয়া মুভমেন্টের তৎপরতা শুরু হয়। Informasi awal menyebutkan baku tembak terjadi saat ইউক্রেন জুড়ে বিভিন্ন স্থাপনায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার রাতভর এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, 300টির বেশি ড্রোন ও 37টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্য ভিনেৎসিয়া এবং পোলতাভা অঞ্চলে হামলা চালানো হয়। একই সাথে উত্তরে সুমি ও খার্কিভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাশিয়ার ছোড়া ড্রোনগুলোর মধ্যে 37টি এবং ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে 14টি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সাথে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দীর্ঘ ফোন আলাপ শেষে ট্রাম্প একথা জানান। তবে বৈঠকের বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, টেলিফোন আলাপে দারুণ অগ্রগতি হয়েছে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা আগামী সপ্তাহে প্রাথমিক বৈঠক করবেন। তবে এই বৈঠক কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের এ পর্যায়ে আরও সামরিক সহায়তা নিশ্চিত করতে শুক্রবার ট্রাম্পের সাথে দেখা করবেন জেলেনস্কি। তাদের এই সাক্ষাৎটি এমন সময় হচ্ছে যখন কিয়েভ ও মস্কো উভয় শক্তিশালী আক্রমণের মাধ্যমে যুদ্ধকে আরও তীব্র করছে। ন্যাটো একের পর এক আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে হিমশিম খাচ্ছে। আগস্ট মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের বৈঠককে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় কোনো সাফল্য না আসায় কিয়েভ ড্রোন হামলার মাধ্যমে রুশ তেল শোধনাগারগুলোকে আঘাত করে চলেছে। দামেস্ক ও মস্কোর মধ্যে সম্পাদিত অতীতের সব চুক্তি মেনে চলার আশ্বাস দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎকালে এই আশ্বাস দেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্টের এটি ছিল প্রথম রাশিয়া সফর। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের গুরুত্বপূর্ণ মিত্র ছিল মস্কো। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার বিদ্রোহীদের অভিযানের মুখে আসাদ সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার পর 10 মাস ধরে রাশিয়ার আশ্রয়ে আছেন। পেরুতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে কয়েক হাজার মানুষ। রাজধানী লিমায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হয় অনেক বিক্ষোভকারী। রাজধানী লিমা এবং আরও বেশ কয়েকটি শহরে তরুণদের নেতৃত্বের বিক্ষোভে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন স্থানে করা হয় অগ্নিসংযোগ। সংকট সমাধানে কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে হতাশা ও ক্ষোভ থেকে সরকার বিরোধী বিক্ষোভের সূত্রপাত হয়। ভারতের বৃহত্তম বিদেশি বাজার যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে ব্যাপক ধস দেখা দিয়েছে। কেবল গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানি 20% কমে গেছে। এছাড়া দেশটিতে গত 4 মাসে ভারতের রপ্তানি কমেছে প্রায় 40%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় রপ্তানিতে ভয়াবহ এই ধস নেমেছে বলে দেশটির সরকারি এক পরিসংখ্যানে উঠে এসেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন বলে যে খবর বের হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই দাবি করেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী মোদীর কোনো কথাই হয়নি। এর আগে এক বিবৃতিতে ভারত জানিয়েছিল তাদের আমদানি নীতি সম্পূর্ণভাবে ভারতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা করেই তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ায় বুধবার দপ্তরের ভবন ছেড়ে বেরিয়ে গেছেন বেশ কয়েকজন সাংবাদিক। পাশাপাশি ফেরত দিয়েছেন তাদের পরিচয়পত্র। প্রতিরক্ষা বিভাগ সংবাদ মাধ্যমগুলোকে পেন্টাগনে প্রবেশের নতুন নীতিমালায় সই করার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এই নীতিমালায় সই না করলে সাংবাদিকদের পরিচয়পত্র হারাতে হবে এবং কর্মক্ষেত্রে তাদের প্রবেশাধিকার থাকবে না বলেও জানানো হয়েছিল। রয়টার্স সহ অন্তত 30টি সংবাদ মাধ্যম এই নীতিতে সই করতে অস্বীকৃতি জানায়। নতুন নীতি অনুযায়ী সাংবাদিকরা প্রতিরক্ষা দপ্তরের কর্মীদের কাছ থেকে গোপনীয় বা কয়েক ধরনের অগোপনীয় তথ্য জানতে চাইলে তাদেরকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হতে পারে এবং পেন্টাগনের সাংবাদিক ব্যাজ কেড়ে নেওয়া হতে পারে।